শুরুতে যেটা বলছিলাম সেখানে একটু ফিরে যাই। বলছিলাম যে পাহাড়ে দাঙ্গা হতে পারে এই ধরনের একটি আশঙ্কা করছেন সেনাবাহিনী। মূল ঘটনা হচ্ছে 20 তারিখে একটি মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে সেখানে নাকি মামুন নামের এক লোককে পিটিয়ে হত্যা করেছে উচ্ছৃঙ্খল জনগণ। এখন এই উচ্ছৃঙ্খল জনগণ কারা সেটা আবার উল্লেখ করেনি আইএসপিআর। তাকে হত্যা করার পর তারপরে হচ্ছে দীঘিনালায় নাকি একটি মিছিল বের করা হয়েছে। এখন সেই মিছিল কারা বের করেছে সেটিও অবশ্য আইএসপিআর উল্লেখ করেনি। জানি না হয়তো সেখানে সেটেলার বাঙালিরা যারা আছেন তারা বের করেছেন, নাকি হচ্ছে ওইখানে পাহাড়ি অন্যান্য জাতিসত্তার মানুষজন যারা রয়েছেন তারা বের করেছেন, সেটা ক্লিয়ার করেননি। তো এনিওয়ে, যারাই হচ্ছে মিছিল বের করুক না কেন, সেই মিছিলে নাকি হামলা করেছে ইউপিডিএফ। এখন ইউপিডিএফ কারা? ইউপিডিএফ হচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। তারা হচ্ছে পাহাড়ে যে স্বায়ত্ত শাসনের অধিকার যারা দাবি করেন সেই অধিকার আদায়ের একটি সংগঠন। তারা এখানে এই স্বায়ত্ত শাসনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেন এবং পাহাড়ের নিপীড়িত নির্যাতিত জাতি ও জনগণের হয়ে তারা কাজ করেন। এখন পাহাড়ে সবথেকে গণতান্ত্রিক অর্গানাইজেশন হিসেবে ইউপিডিএফকেই আমরা সকলে জানি, কিন্তু ইউপিডিএফের নামে সবসময় অভিযোগ দিতে দেখা যায় এই যে রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তাদেরকে। অন্যদিকে আপনারা কেউ কেউ বলতেই পারেন যে পাহাড় মানে তো হচ্ছে সেখানে সশস্ত্র গ্রুপ আছে, সেখানে হচ্ছে গিয়ে গুন্ডারা থাকে, এই থাকে সেই থাকে ইত্যাদি নানান কিছু। দেখুন, বাঙালিদের মধ্যে যেরকম নির্যাতক নিপীড়ক রয়েছে, ভালো মানুষ রয়েছে, পাহাড়িদের মধ্যেও তাই আছে। আবার ওই যে হিজড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে দেখবেন তাদের মধ্যেও ভালো খারাপ আছে। কিছু হিজড়া জনগোষ্ঠীর মানুষজন আসেন, তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর, আবার কেউ কেউ আছেন ব্যবহার প্রচণ্ড পরিমাণে উগ্র উচ্ছৃঙ্খল। ফলে এটা মোটামুটি ক্লিয়ার যে সব জায়গায় নির্যাতক এবং নিপীড়ক দুটো দল থাকে, ভালো এবং খারাপ দুটো দল থাকে। এই ধরনের এই কিসিমের মানুষ প্রত্যেকটা অঞ্চলেও আছে। তো পার্বত্য চট্টগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউপিডিএফ, তারা সেখানে নিপীড়িত জাতীয় জনগণের প্রতিনিধি, সেখানকার একটি সংগঠন। কিন্তু ইউপিডিএফের বিপরীতে যদি আপনারা একটু দেখেন তাহলে সেখানে দেখবেন আপনারা সন্তু লারমার গ্রুপ আছে। সেই সন্তু লারমার গ্রুপটা কিন্তু এমপি মন্ত্রীও ছিল, এমনকি তারা এই আওয়ামী লীগের সঙ্গে একেবারে মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারা আওয়ামী লীগের হয়ে এখানে পারপাস সার্ভ করেছেন, বরং তারাও এখানে এই আদিবাসীদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, পাহাড়ের ক্ষতি হলো তারা টুটা শব্দ করেনি, তারা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করেছে। তাহলে এখন এই ইউপিডিএফ যদি আবার সেটার বিরোধিতা করে তাহলে ইউপিডিএফ হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী। কিন্তু এই যে সন্তু লারমার গ্রুপ তারা আবার কিন্তু খুবই ভালো, মানে তারা গণতান্ত্রিক। বিষয়টি এরকম। তাহলে এই যখন বিষয়, তখন সেখানে এই আইএসপিআর যে বিজ্ঞপ্তিটি দিল সেখানে তারা বলল যে ইউপিডিএফ নাকি সেই মিছিলের উপরে হামলা করেছে। ভাই, ইউপিডিএফ মিছিলের উপরে হামলা করতে যাবে কোন দুঃখে? ইউপিডিএফের হামলা করার তো কোনো কারণ নেই এখানে। কাউকে একজনকে মেরে ফেলেছে, সেই মারার বিরুদ্ধে হচ্ছে গিয়ে মিছিল বের হয়েছে, তো সেই মিছিলে ইউপিডিএফ কেন হামলা করবে? ইউপিডিএফ কি ওই লোককে মেরেছে নাকি? সেরকম কোনো প্রমাণ আছে? নেই। এখন সেইখানে হামলার পরে নাকি উত্তেজিত জনতা গিয়ে পাহাড়িদের ঘরবাড়িতে আগুন জ্বালাই দিয়েছে, এবং আগুন জ্বালানোর পরে যেটা হয়েছে, মানুষ তো ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বা কেউ কেউ আহত হয়েছে, এবং উভয় পক্ষেরই নাকি কিছু মানুষজন আহত হয়েছে। এরপরে সেনাবাহিনী নাকি তারা আবার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েছে এবং কাকে যেন হসপিটালে, ওই আহতদেরকে হসপিটালে নিতে গিয়েছে। তখন নাকি আবারও ইউপিডিএফ তাদের উপরে গুলি চালিয়েছে, এবং সেই সময় নাকি সেনাবাহিনী গুলি চালিয়েছে, এবং তখন হচ্ছে গিয়ে পাহাড়ের ওই আদিবাসীদের কেউ মারা গিয়েছেন। এই হচ্ছে মূলত ঘটনা, সেটা সেনাবাহিনী মানে আইএসপিআর বলার চেষ্টা করেছেন। প্রশ্ন হচ্ছে যে পাহাড়ে তো সেনাবাহিনী আছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সুন্দর সাবলীল স্মুথ রাখার জন্য, তা সেনাবাহিনীর উপস্থিতিতে, সেনাবাহিনী থাকাকালীন পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে? কোনো এক মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কাউকে একজনকে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনার পরে কেন পাহাড়িদের
বাড়ি ঘরে হামলা করা হবে? কেন পাহাড়িদের ঘর বাড়ি সেখান থেকে জ্বালিয়ে দেওয়া হবে? কি কারণে? যদি সেটা করে উত্তেজিত জনগণ, তাহলে এই উত্তেজিত জনগণ আসলে কারা? এই উত্তেজিত জনগণকে সেনাবাহিনী কেন প্রতিরোধ করতে পারল না? কেন সেনাবাহিনী এখানে ইউপিডিএফকে দায়ী করছে? এই সেনাবাহিনী গত 16 বছর ধরে পাহাড়ে ঠিক কী কী করেছে সেটার কি চিত্র আমরা জানি না? কিংবা পাহাড়ের সেনাবাহিনী কিভাবে বিজনেস করে সেটা কি আমরা জানি না? শুধু পাহাড়ে নয়, সমতলেও সেনাবাহিনী কোন কোন বিজনেস সেক্টরের সঙ্গে জড়িত আছে সেসব কি আমরা জানি না? বাংলাদেশ সেনাবাহিনীর এখনকার চরিত্র আর বাংলাদেশ সেনাবাহিনীর আগেকার চরিত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশের সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তারা কি শুরুতে জনগণের উপর গুলি চালায়নি? চালিয়েছে। যাত্রাবাড়ি শনির আখড়ায় তারা গুলি চালিয়েছে, এবং পুলিশ আর বিজিবি, তারপরে হচ্ছে অন্য আরও কারা যেন ছিল, তারা সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে, সেনাবাহিনীর ছত্রছায়ায়, সেনাবাহিনীর সঙ্গে থেকে ওই পুলিশ এবং বিজিবিকে সাপোর্ট দিয়েছে, এবং তারপরে সেখানে সেই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের উপরে মুহুর্মুহু গুলি চালিয়েছে, এবং সেই গুলি চালিয়ে তারপরে সেই 4 কিলোমিটার রাস্তা সেখান থেকে জনগণকে উচ্ছেদ করে দিয়েছে। তাহলে সেনাবাহিনী আজকে এত ভালো সাজছে, আপনারা সেনাবাহিনীকে একেবারে মানে বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে স্যালুট ম্যালুট কত কিছু দিয়ে দিচ্ছেন। তা এতই যদি জনবান্ধব জনদরদি সেনাবাহিনী হয়, তাহলে গুলি কিভাবে চালালো তারা? হ্যাঁ, একটা অংশ ডেফিনেটলি পরবর্তীতে গিয়ে জনগণের পক্ষ নিয়েছে, কিন্তু শুরুতে কি সেনাবাহিনী ছাত্র জনগণের পক্ষে ছিল, নাকি এই নিপীড়ক সরকারের পক্ষেই ছিল? 2018 সালে সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখিনি। যখন এখানে ভোট ডাকাতের নির্বাচন হচ্ছিল, তখন সেনাবাহিনী কি করছিল? সেনাবাহিনী কি জনগণকে সহায়তা করছিল? সেনাবাহিনী চুপচাপ দেখছিল কি হচ্ছে। তাহলে এই তো সেই সেনাবাহিনী, যাদেরকে আপনারা মানে একদম মিনিটে মিনিটে সেলুট টেলুট দিয়ে মানে বহু কিছু করে ফেলছেন আপনারা। হ্যাঁ, শুনুন, একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এখানে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়নি, এটা তো আমরা বলি। তো বিপ্লবটা কেন হয়নি? আসলে আমরা কখন বলবো যেখানে বিপ্লব হয়েছে? এখানে সরকারের সঙ্গে ছাত্র জনতার একটি সংঘর্ষ হয়েছে, ছাত্র জনতাকে গুলি চালিয়েছে রাষ্ট্রের পুলিশ কিংবা অন্যান্য বাহিনী। তার মানে হচ্ছে জনগণের লড়াইটা রাষ্ট্রের সঙ্গে হয়েছে, কিন্তু এই রাষ্ট্রের একটা পার্ট, সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী কি করেছে? সেনাবাহিনীও কিন্তু জনগণের সঙ্গে কিছুটা সংঘাতে জড়িয়েছে। কেন? ওই যে পুলিশ এবং বিজিবি ইত্যাদিকে সাহায্য করে। তারপরে যেটা হলো যে 5 তারিখে সেনাপ্রধান শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করলো। শেখ হাসিনাকে যদি পালাতে না দিত, তাহলে শেখ হাসিনা এখান থেকে কোনোভাবেই পালাতে পারতো না, এটা পানির মতো পরিষ্কার। এটা নিয়ে অন্য কোনো ডিবেটের প্রশ্নই নেই। এই সেনাবাহিনী 5 তারিখে যেটা করলো সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে দিল, এবং শেখ হাসিনা এখান থেকে মানে পালিয়ে যেতে দিল। তার মানে যেটা হলো, দেখুন, এখানে সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে এখানে রেখে তারা যদি জনগণের বিরুদ্ধে যেত, মানে জনগণকে ফেস করতে তারা দাঁড়াতো, তাহলে সেনাবাহিনীর সঙ্গে জনগণের একটা ফাইট হতো, এবং সেই ফাইটে সেনাবাহিনীকে পিছু হটতে হতো। সেনাবাহিনী কোনোভাবেই জনগণের সামনে জিততে পারতো না। এই যে জিততে পারবে না, এইটা সেনাবাহিনী জানতো। রাষ্ট্রের সঙ্গে অনিবার্য সংঘাত, জনগণের অনিবার্য সংঘাতকে সেনাবাহিনী ইচ্ছে করে তারা এড়িয়েছে, এবং এড়িয়ে তারা যেটা করেছে সেটা হলো যে এই যে জনগণ আসলে যেটা করতে পারত, এই যে পুরো এই ফ্যাসিস্ট যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে উচ্ছেদ করে দিতে পারত, সেই জায়গাটা একেবারে স্তীমিত করে দিয়েছে, মানে সেই জায়গাটা স্থগিত করে দিয়েছে। এবং তাতে কি হয়েছে? তাতে হচ্ছে যে এখানে জনগণের আকাঙ্ক্ষার যে বিপ্লব, জনগণের আকাঙ্ক্ষার যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা এখানে কায়েম করা গেল না, সেটাকে এখানে রুখে দিয়েছে সেনাবাহিনী। ফলে এই যে সেনাবাহিনী আজকে এই কাজটা করলো, বললো যে আমরা রাষ্ট্রের স্বার্থে করছি। কোন রাষ্ট্রের স্বার্থে? শেখ হাসিনার যে ফ্যাসিবাদ এখানে কায়েম হয়েছিল, যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করা হয়েছিল, সেই রাষ্ট্রকে রক্ষার্থে। তার মানে জনগণের আকাঙ্ক্ষার যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা এখানে সেনাবাহিনী করতে দেয় নাই। তার মানে বিপ্লবটাকে ঠেকিয়ে দিয়েছে। এই বিপ্লব যে সেনাবাহিনী ঠেকালো,
ঠেকিয়ে তারা আবার জনগণের প্রিয় হয়ে উঠল। এবং জনগণের প্রিয় হয়ে তারা কি করছে, মানে এই শেখ হাসিনার সময়কার যে সেনাপ্রধান তিনি আছেন তার জায়গা মতো, এবং এই যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনিও তার জায়গা মতোই আছেন। মানে হচ্ছে যে রাষ্ট্রটা এক্সিস্টেন্স ছিল সেই রাষ্ট্রটাই এক্সিস্টিং আছে। সেই রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করতে পারিনি। এই যে ছাত্র জনতার এত এত জীবন আত্মত্যাগ, এত এত রক্ত, এই আত্মত্যাগ এই রক্তের বিনিময়ে যেটা আমাদের অর্জন করার কথা ছিল সেটা আমরা অর্জন করতে পারিনি। আজকে আমরা সমতলে সেনাবাহিনীর এক ধরনের চরিত্র দেখতে পাই, আবার পাহাড়ে আর এক ধরনের চরিত্র, কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাহাড় এবং সমতলে সেনাবাহিনীর চরিত্র আমরা একই রকম দেখেছি। একই কায়দায় তারা জনগণকে ভিনদেশি হিসেবে ট্রিট করে, এবং সেটা ওই কারফিউ চলাকালীন সময় দেখেছি। কারফিউ সময় চলাকালীন সময় একটা বিশেষ অবস্থা সেটা তো আছেই, কিন্তু তারপরেও সেই নমুনাটা কিন্তু আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি। তাহলে আমার বাসায় তুমি ব্যারাক থেকে এসে সেনাবাহিনী খবরদারি করবা আর আমি সেটা মেনে নেব, আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করলে আমি বিচ্ছিন্নতাবাদী, আমি সন্ত্রাসী। পাহাড়ে তো সেটাই হয়। পাহাড়ি মানুষের, পাহাড়ি জনগণের সেইখানে সেনাবাহিনী, তুমি গিয়ে খবরদারি করার কে? তুমি থাকবা বা ব্যারাকে, তুমি থাকবা ক্যান্টনমেন্টে, তোমার ওই পাহাড়িদের বাড়ি ঘরে কি, মানে সেখানে তোমার কি আছে সেখানে? তো এই যে একই দেশে দুই শাসন দুই নীতি, এটারই বিরোধিতা অবশ্য করা দরকার। কোথাও যেন একটা দেখেছিলাম যে আমার চোখ যতদূর বন দেখতে পায় ততদূর আমার বাড়ি। সো পাহাড়িদের হোক, পাহাড়কে কেন্দ্র করে যে নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের চক্রান্ত, নানান কিছু চলছে, সেটার অবসান আমরা চাই। পাহাড়ে স্বায়ত্তশাসন চাই, পাহাড় থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হোক সেটা আমরা চাই, পাহাড় থেকে অঘোষিত সেনা শাসনকে প্রত্যাহার করা হোক সেটা আমরা চাই, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভবত 11 দফা দেওয়া আছে পাহাড়কে কেন্দ্র করে, সেটাকে আমরা প্রত্যাহার চাই। অন্তর্বর্তীকালীন সরকার যিনি ক্ষমতায় এখন রয়েছেন, যারা এই ক্ষমতাকে দেখভাল করছেন, তাদের কাছে আমরা এটাই দাবি জানাই যে কোনো জাতির উপরে জাতিগত নিপীড়ন যেন না চলে। পাহাড়কে কেন্দ্র করে কোনো রকম দাঙ্গা, কোনো রকম হাঙ্গামা আমরা দেখতে চাই না। এই যে পাহাড়িদের বাড়ি ঘরে যারা আগুন দিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই যে কোনো কিছু হইলেই ইউপিডিএফ করেছে, কোনো কিছু হইলেই পিসিপি করেছে, এই ধরনের তকমা আমরা শুনতে চাই না। আমরা যারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের জন্য লড়াই করেছি, তারা শুধুমাত্র সমতলের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করিনি, আমরা পাহাড়ের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যও কিন্তু লড়াইটা লড়েছি। ফলে পাহাড় হোক কিংবা সমতল, সকল জায়গায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হোক, এবং সেই গণতান্ত্রিক পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। আজকে এই ভিডিও দেখার পরে আপনারা যে যত পারেন আমাকে গালি দেন, কিন্তু আমার পজিশন বিন্দুমাত্র পাল্টাবে না। সমতলে যেরকম গণতান্ত্রিক পরিবেশ চাই, পাহাড়েও চাই। পাহাড় কোনো ভিন দেশ নয়, পাহাড়ের ভাষা, সংস্কৃতি, পাহাড়ের সমস্ত কিছু মিলিয়ে পাহাড় পাহাড়িদের থাকুক। আপনাদেরকে ধন্যবাদ।